আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। আচ্ছা, রিপোর্টের বাংলা কি বলো তো? রিপোর্টের বাংলা হচ্ছে প্রতিবেদন। এখন তোমরা কিন্তু বাংলাতে অনেকেই প্রতিবেদন লেখার কৌশল বা ওগুলা দেখছো। হ্যাঁ, ওইটা একটু ভিন্ন, এটার থেকে এটা হচ্ছে আরেকটু ভিন্ন। ঠিক আছে, আমাদের ইংলিশ রিপোর্ট রাইটিং এর বেশ কিছু মানে এটা কি বলবো, যে বেশ কিছু নিয়ম আছে বা আমাদের কিছু ট্রেন্ড ফলো করা হয় বা কিছু রুলস ফলো করা হয়, এই জিনিসগুলো আমরা দেখব। সো এই রিপোর্ট রাইটিংটা আসলেও কোথা থেকে আসছে? এই যে কমিউনিকেশনের একটা মাধ্যম হচ্ছে রিপোর্ট। ঠিক আছে, কমিউনিকেশনের একটা মাধ্যম। ধরো এই যে তোমার ইরান ইসরায়েল ইউএসএ যুদ্ধ হচ্ছে, এই যে আমাদের বার্তাগুলো আসতেছে, ঠিক আছে, সেইটার একদম প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত এই ফেসবুক, ইউটিউব, টিকটকের যুগেও নিউজ পেপার একটা খুব বড় একটা মিডিয়াম। ঠিক আছে, নিউজ পেপার আমাদের ইনফরমেশন আসার জন্য খুব বড় একটা হচ্ছে মিডিয়াম। এবং আমাদের যে রিপোর্টগুলা মানে লিখতে হবে, প্রায় সবগুলাই হচ্ছে নিউজ পেপারের জন্য উপযোগী। এখন তোমরা যারা হচ্ছে মানে এইচএসসির পরে ঢাবি বা অন্য অন্য জায়গায় বা হচ্ছে আর্টসের কমার্সের স্টুডেন্ট যারা আছে, অনেকেই আবার সায়েন্সের অনেকেও শিফট করে পড়বা, একটা সাবজেক্ট আছে, নাম হচ্ছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। ঢাবিতে খুব বিখ্যাত একটা ডিপার্টমেন্ট। আমি চাইলে পড়তে পারতাম, বাট পড়ি নেই, মানে রেজাল্ট ছিল পড়ার মতো। অ্যান্ড জার্নালিজম, তো এই জার্নালিজম খুব একটা কি বলবো, মানে এটার গুরুত্ব অনেক। এটার গুরুত্ব কেন অনেক? ধরো একটা জার্নালিস্ট বা হচ্ছে মিডিয়ার কিন্তু অনেক ইফেক্ট ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, ভালো মন্দ, প্রোপাগান্ডা থেকে শুরু করে যে কোনো আইডিওলজি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। ঠিক আছে, সো ম্যাস কমিউনিকেশনটা কি, এই যে এত বিরাট কমিউনিকেশন হচ্ছে, ধরো এই যে ইরান ইসরায়েলে কি ঘটছে, এটা কি ম্যাস মানুষের কাছে যাচ্ছে, অনেক মানুষের কাছে যাচ্ছে, এইটা হচ্ছে কমিউনিকেশন। সো আমি হচ্ছে আমাদের লাস্ট সেমিস্টার একটা কোর্স ছিল ল্যাঙ্গুয়েজ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ওইখানে রিপোর্ট নিয়ে অনেক কথাবার্তা বলছে, অনেক কিছু শিখছি, যেগুলা হচ্ছে দেখবা, যেগুলা তোমাদেরও কাজে লাগবে বা সুন্দর সুন্দর কিছু ইনসাইটও হচ্ছে শেয়ার করতে পারবো। সো চলো, রিপোর্টটা আসলেও কি? সহজ কথাই হচ্ছে রিপোর্ট কোনো ঘটনা বা পরিস্থিতির জন্য তথ্যভিত্তিক এবং নিরপেক্ষ বিবরণ। এই দুইটা শব্দ আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া। দুইটা শব্দ আমি কি বলছি? একটা হচ্ছে তথ্যভিত্তিক, তার মানে এখানে তোমার ইনফরমেশন থাকা লাগবে এবং তোমার নিরপেক্ষ হইতে হবে। দুনিয়াতে কেউই 100% নিরপেক্ষ না, বাট জার্নালিজমের প্রিন্সিপাল বলে যে তোমার লেখায় নৈবিত্তিকতা থাকতে হবে, অবজেক্টিভিটি থাকতে হবে, তুমি কোনো বায়াসড লেখা লিখতে পারবা না। ঠিক আছে, ধরো কেউ কোনো একটা কারো নামে একটা রটনা রটছে, ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে বাঙালিদের স্বভাব কি, সত্য মিথ্যা তো দূরে থাকুক, তারে মিডিয়া ট্রায়ালে আইনা তার পার্সোনাল লাইফ থেকে সোশ্যাল লাইফ হেল করে দিয়ে তারপরে যদি মন চায় বিচার করা, তার আগেই সে হচ্ছে মেন্টালি শেষ। বাট জার্নালিজমের ভাষায় বা আমরা যদি আসলেও বলি, যেটা হওয়া উচিত, যে দোষী এবং মানে দোষী সাব্যস্ত হওয়া আর হচ্ছে অভিযুক্ত, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। অভিযুক্ত যে, তাকে কখন দোষী বলা যাবে? যখন তার দোষটা হচ্ছে প্রমাণিত হবে। প্রমাণিত হওয়ার আগে তুমি তাকে অভিযুক্ত বলতে পারো, তুমি তাকে দোষী বলতে পারো না। এরকম অনেক হচ্ছে তোমার কি জার্নালিজমের এথিক্স আছে, আমরা বাঙালিরা এগুলা খুব একটা তোয়াক্কা করি না। বাট আমাদের লেখার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই এটা তথ্যভিত্তিক এবং নিরপেক্ষ হইতে হবে। এইটা কোনো গল্প কবিতা নাই যেখানে তোমার মনের মানে মাধুরী মিশে আবেগী কথাবার্তা লিখবা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে তোমার কোনো পার্সোনাল ওপিনিয়ন রাখা যাবে না, নো পার্সোনাল ভিউ। ধরো কথার কথা, তুমি একটা রাজনৈতিক দলকে খুব পছন্দ করো, কিন্তু তোমার লেখায় কোনো সময় বোঝা যাবে না যে তুমি হচ্ছে ওই রাজনৈতিক দলকে প্যাট্রোনাইজ করছো বা পৃষ্ঠপোষকতা করতেছো। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট পাঠক শ্রেণীর জন্য। এটা নির্দিষ্ট দেখবা যে যারা প্রথম আলো পড়ে 10 বছর 15 বছর ধরে পড়তেছে, ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এখন হয়তো বা
মানে পেপার আসার পর কাগজের পেপার অনেকটাই হচ্ছে আবেদন হারাইছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। আমরা তো পড়াশোনাই করি না, তাই না? বাট যারা হচ্ছে একদম লয়াল কাস্টমার, তারা কিন্তু একটা নির্দিষ্ট ফ্যান বেস তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এখন নিউজ রিপোর্টটা আমরা কিভাবে লিখব? এখানে আমরা একটা রিপোর্টারের মতো কাজ করব, ঠিক আছে? আমাদের কাজটা হবে সত্য ঘটনা হচ্ছে তুলে ধরা। এখন এখানে আমার ভালো লাগছে না মন্দ লাগছে আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন দেয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন রিপোর্টের আমাদের কিছু মূলনীতি আমরা মাথায় রাখবো, যে এইখানে রিপোর্ট তোমার কয়েকটা জিনিসের উত্তর দিবে। প্রথমে ধরো কোনো একটা ঘটনা ঘটছে যেটা তোমার পাঠক ভাবতে পারে, এটা কিন্তু পাঠকের সাথে তোমার কমিউনিকেশন, এইটাও কিন্তু একটা টু ওয়ে কমিউনিকেশন। কেন টু ওয়ে কমিউনিকেশন? ধরো আমি একটা লেখা পড়ছি, কেউ না কেউ তো লিখছে, সেটা আমি পড়ছি, এবং সে যে আমার মনের কথাটা বুঝে আগেই কিছু একটা লিখে রাখছে যে এইটার পর এইটাও তো সে বুঝছে, এইটাও আমাদের একটা টু ওয়ে কমিউনিকেশন বা কমিউনিকেশনের একটা মাধ্যম, এবং এটা অবশ্যই অ্যাকুরেটলি দিতে হবে। আচ্ছা, এইখানে একটা কথা আছে, কোনো দিন জার্নালিজমে 99% হলেও সেই নিউজ ছাপানো যাবে না, সেই নিউজ ছাপানোটাও অপরাধ। তাইলে কি তোমার 100% হইতে হবে। এই জন্য কিন্তু এখন দেখবা যে অনেক ভুয়া নিউজ বা অনেক কিছু হয়, এরপরে হচ্ছে ফ্যাক্ট চেকিং করে বের করা হয় যে জিনিসগুলো আসলে ভুয়া। সো এরকম মানে 100% শিওর না হয়ে কোনোদিন নিউজ করা উচিত না, এবং নিরপেক্ষভাবে। তার মানে কি? ক্লিয়ারলি, অ্যাকুরেটলি অ্যান্ড নিউট্রালি। তাহলে কি কি? ক্লিয়ারলি, মনে হবে যে সাংবাদিকতা পড়াচ্ছি, তাই না? অ্যাকুরেটলি, আসলে সাংবাদিকতার কোর্সই এটা, বুঝছো? নিউট্রালি, ঠিক আছে? এই তিনটা জিনিস তোমার রিপোর্টে অবশ্যই থাকতে হবে। এগুলা কেন বলতেছি? তাইলে যখন তুমি পেপার পড়বে, অনেক বড় হইছো, বুঝবা যে তোমার মিডিয়া কি করতেছে, মানে কোন ধরনের আদর্শ বা আইডিওলজিকে তারা উপস্থাপন করতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে রিপোর্ট কিন্তু নানা ধরনের হইতে পারে, ঠিক আছে? আমাদের বেসিক্যালি নিউজ রিপোর্টটাই এইচএসসিতে আসে। এছাড়া ধরো মেডিকেল রিপোর্ট আছে, ইনভেস্টিগেশন রিপোর্ট আছে, সার্ভে রিপোর্ট, সায়েন্টিফিক পেপার বা রিপোর্ট, এগুলো আছে। এগুলার ফরম্যাট ডিফারেন্ট, এগুলো আমাদের এইচএসসিতে নাই, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে না, জাস্ট জেনে রাখলাম। আমাদের জাস্ট নিউজ রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। এবং মেন কথা হচ্ছে এই ধরনের রিপোর্টের স্ট্রাকচার মোটামুটি একই রকম। তোমাদের অলরেডি প্যারাগ্রাফ অ্যাসের যে ক্লাসগুলো নিছি তোমরা পারো, জাস্ট তোমাদের ফরম্যাটটা দেখাই দিব, ঠিক আছে? দিন শেষে সবই প্যারাগ্রাফ আর অ্যাসে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখন কথা হচ্ছে আমাদের একটা নিউজ রিপোর্টের স্ট্রাকচার কি। তার আগে আসো আমরা একটা নিউজ পেপারে চলে যাই, ঠিক আছে? আমি একদম একটা নিরপেক্ষ নিউজ পেপার, আসলে কোনো নিউজ পেপারই নিরপেক্ষ না, নেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? ধরো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তো এই ক্ষেত্রে দেখো পেপারটা খুললেই কি, ইউএস ইসরায়েল ওয়ার অন ইরান, রিড মোর। এগুলো না বিভিন্ন নাম আছে, বুঝছো? কোনোটাকে বলা হয় বাই লাইন, কোনোটাকে বলা হয় লিড লাইন, আমি বলবো, ঠিক আছে? এবং এইখানে তুমি আসলে কয়টা নিউজ রাখবা, তারপরে হচ্ছে ধরো মাঝে কোনো ছবি দিতে পারবা না, কারণ মাঝে ছবি দিলে হয় কি, তুমি এক কলমে করতেছো না, দুই কলমে পেপারটা করতেছো, ঠিক আছে? ধরো ভাঁজ ফেলানো যাবে না, কারণ ধরো এরকম আছে ঢাকা ভার্সিটির আর্কাইভে বা বিভিন্ন লাইব্রেরির আর্কাইভে 1971 সালের পেপার আছে। এখন তুমি যদি মাঝখানে ধরো এই যে ওর ছবিটা যদি মাঝখানে রাখতো, আর এটা যদি এমনি মানে মাঝখানে ভাঁজটা হইতো, তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যেত। সো এরকম অনেক কিছু আছে। ধরো ওই যে বলি না, বই বের করার সময় আরে বইয়ের কাজ তো শেষ, মেকআপের কাজ চলতেছে, এইটা হচ্ছে মেকআপ বা সেট আপের কাজ। তো এখন ধরো এখানে লেখা, অনেক কিছু লেখা। এই যে ধরো নিউজটা, একটা পেপারে সাধারণত ধরো প্রথমে একটা যেটা থাকে এইটাকে বলা হয় লিড নিউজ, এটাকে বলা হয় লিড নিউজ। ধরো আজকে লিড নিউজ কি, ইরানিয়ান প্রেসিডেন্ট অ্যাপোলোজাইজ টু নেইবার্স, সেইস উইল হল স্ট্রাইকস অন দেম আনলেস অ্যাটাকড, ঠিক আছে? এই যে এইটুকু লাইন, এইটারে হেডলাইন আমরা বলতে পারি, বাট এইটারে আমরা যেহেতু পুরা মানে পেপারটাকে লিড করতেছে, এটারে আমরা লিড লাইনও বলতে পারি, ঠিক আছে? আবার রিপোর্টের মধ্যে লিড প্যারাগ্রাফ বলেও একটা বিষয় আছে। ধরো এটা তো আমরা দেখলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কি দেখবো বলো তো? আচ্ছা, একটু ডেইলি স্টার, এই যে দ্য, আচ্ছা না, দ্য
মর্নিং হেরাল্ডে যাই, মর্নিং হেরাল্ড, বলো এটা হচ্ছে কোন দেশি নিউজ পেপার, বলো। আচ্ছা, দ্য সিডনি মর্নিং হেরাল্ড, ঠিক আছে। আচ্ছা দেখো, এই জায়গায় আবার দেখছো তোমার কি করছে পেপারটাতে, কয় কলামে করছে, 3 কলামে করছে, 1 কলাম 2 কলাম 3 কলাম, দেখছো। এখানে কিন্তু সব নিউজ এভাবে রাখছে, ঠিক আছে। সো এটা আসলে ডিপেন্ড করতেছে তুমি কোন নিউজকে আগে রাখতেছো, কোন নিউজকে প্রায়োরিটি দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা তাইলে চলো আমরা আরেকটা পেপার দেখি, ধরো বাংলা একটা পেপার দেখি, বাংলা সবচেয়ে বেশি চলে প্রথম আলো। এইটার আমি হচ্ছে নিয়ে কিছু বলবো না, কন্ট্রোভার্সি নিয়ে কিছু বলবো না, আজকে যেটা আমরা পড়তেছি সেটা দেখো। দেখো এইখানেও কিন্তু মোরলেস ইরানের যে যুদ্ধটা, এইটা কিন্তু ফোকাস পাইছে। তার মানে নিউজ পেপার আসলেও কিসের উপর চলে, মানুষ যেটা চায়, যেটা মানুষ দেখতে চায়, যেটা হাইপে আছে, সোজা কথা। সো এই যে দেখো, ইরানের প্রেসিডেন্ট এই যে মাসুদ পেজেশকিয়ান, যে তার একটা ছবি দিয়ে এখানে বলে দিছে। এবং এখানে যত নিউজ আছে দেখো, এখানে যত নিউজ আছে, এই যে বাংলাদেশের একটা মানে কেস এখানে, তারপরে ধরো এই যে মোরলেস কিন্তু ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে যুদ্ধ রিলেটেড, কারণ মানুষের আগ্রহ এখন এই জায়গায়। আচ্ছা ধরো এখন আমরা হচ্ছে ডেইলি স্টারে যাই, আমি বুঝাচ্ছি যে পেপারটা আসলে কিভাবে কাজ করে। খালি তো রিপোর্ট পড়াইলেই হবে না, তোমাদের তো আসলেও শিখাইতে হবে, এখানে তো শিখতে আসছো। এই যে দেখো, এই বিজ্ঞাপনগুলার মজার একটা ঘটনা আছে আমি বলবো। দেখো এইখানেও কিন্তু আমাদের দেখো আজকে 7ই মার্চ ছিল, তাই না। এইখানে আবার তারা ফোকাসটারে শিফট করতেছে। দেখো মেন ফোকাস কিন্তু ভাই তোরা শিফট করতে পারোস নাই। মেন ফোকাস কিন্তু ইরান প্রেসিডেন্ট সেইস কান্ট্রি উইল নট সারেন্ডার টু ইসরায়েল, ইউএস, ঠিক আছে। তার মানে এরা কি ইসরায়েল অথবা ইউএস এর কাছে সারেন্ডার করবে না, মিডল ইস্টের একটা নিউজ। আর তারা আজকে মেইন ফোকাসটা কি করছে, 7ই মার্চের ভাষণ, এবং মাহফুজা নাম যে সে একটা হচ্ছে কি লেখছে বলতো, কলাম লেখছে, তার কলামটা এখানে আজকে ফোকাস পাইছে, ঠিক আছে। তারপরে আবার ধরো এখানে পাচ্ছে। তার মানে আমাদের এক এক নিউজ পেপারে এক এক রকম জিনিস দেখলা, কারণ কি এক একজন এক একটা তোমার কি উদ্দেশ্য সার্ভ করে, এক একটা পারপাস সার্ভ করে, ঠিক আছে। আচ্ছা মোরলেস যেগুলা সারা বিশ্বে ঘটে ওগুলা সবাই করে, বাট প্রত্যেকটা পত্রিকারই এক একটা নিজস্ব এজেন্ডা আছে। ধরো আরেকটা আরেকটা বাংলা পেপারে যাই, ধরো বণিক বার্তা, বণিক বার্তা। আচ্ছা বণিক বার্তা আজকে হচ্ছে কি করছে দেখি তো আমরা। দেখো আয়সা পড়লো আগে একটাই, এই যে 2 বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম উৎপাদন বন্ধের আশঙ্কা কাতারের। ভালো, আমাদের সাথে কিন্তু রেলেভেন্ট, তেলের সমস্যা হইল। এই যে দেখো লাইভে যুদ্ধটা রাখছে, মানে যুদ্ধ কিন্তু সব জায়গায় কমন আছে, ঠিক আছে। ইরানের স্কুলে হামলা, ঠিক আছে। হোয়াইট হাউসে মেসিকে ট্রাম্প, তুমি হয়তো পেলের চেয়েও ভালো, ঠিক আছে। তার মানে যুদ্ধ রিলেটেড আবার খেলাতে বাঙালির আগ্রহ আছে সেরকম। তার মানে আমি কি বোঝাতে চাইছি বুঝছো, যে এক একটা নিউজ মিডিয়ার এজেন্ডা এক এক রকম। এখন তোমাদেরকে মজার একটা কথা বলি, ধরো তুমি প্রথম আলো এখন কত করছে জানি না, আমাদের সময় ছিল 10 টাকা, ঠিক আছে, মানে আমি যখন পড়তাম। তো অনলাইন আসার পর আসলে ওইভাবে পড়া হয় না, অন্তত মানে ওই পেপার তো কিনে তো পড়ার উঠে না, এক ক্লিকেই সব পাওয়া যায়। 10 টাকা। এখন এই জায়গায় না তোমাদেরকে একটু ইকোনমি বুঝতে হবে। কেন ইকোনমি বুঝতে হবে জানো, একটা পেপার ছাপাইতে কত টাকা লাগে বলো তো, একটা পেপার ছাপাইতে কত টাকা লাগে। এই যে আমরা বই লিখি, বিশ্বাস কর ভাই কোনো লাভ হয় না। মানে হ্যাঁ হয়, যারা একদম পুস্তক ব্যবসায়ী যাদেরকে বলা হয়, যারা নিজেরাই রাইটার, নিজেরাই পাবলিশার এবং ম্যাস অ্যামাউন্টে হয়তো বা 50,000 1 লাখ বছরে বই বিক্রি হতেছে, তাদের লাভ হয়। আমাদের মতো লোকদের বই লেখা লাভ হয় না, উল্টা সময়, অর্থ সব কিছুই লস হয়। জাস্ট তোমাদের ভালোর জন্য আমরা হচ্ছে লিখতেছি, ঠিক আছে। খুবই অল্প লাভ হয়। ধরো মানে 1000 বই বিক্রি করে যে টাকা লাভ হয়, হয়তো বা একটা ক্লাস নিলে অনেক বেশি টাকা পাওয়া যায়, ঠিক আছে। এই হয়েছে অবস্থা। তো এখন তুমি বলবা যে ভাই এটা আপনি এটা বলতেছেন কেন। আচ্ছা এইটা বলতেছি হচ্ছে কয়েকটা জিনিসের জন্য। প্রথমত এই যে পেপারটা যে 10 টাকার পেপার, এইটার দাম ছাপাইতেই লাগে হচ্ছে তোমার 100 টাকার উপরে, 100 টাকার উপরে হচ্ছে ছাপাইতেই লাগে। তাইলে আমার কথা হচ্ছে ভাই পেপার কি অলাভজনক জিনিস?
তাইলে হচ্ছে আমি বাকি 90 টাকা কই পাচ্ছি, আরও যে এটার এত সার্কুলেট করতেছি এই টাকাগুলো আমি কোথা থেকে পাচ্ছি? এটা একটা প্রশ্ন না? দেখো, পত্রিকা চলেই হচ্ছে এই যে এগুলার উপরে, অ্যাডভার্টাইজের উপরে, ঠিক আছে? এই যে দেখো একটু পরপর কনকা ফ্রিজ দিচ্ছে, এই জায়গায় কি সিরামিক্সেরটা দিচ্ছে, আকিস সিরামিক্স। একটা জিনিস মনে রাখবা, একটা দেশের অর্থনৈতিক অবস্থা কতটা ভালো বা খারাপ এটা বোঝার একটা সহজ উপায় আছে পত্রিকা দেখে। প্রিমিয়াম গুডসের বিজ্ঞাপন কত বেশি বা কম? কঠিন লাগতেছে? প্রিমিয়াম গুডস জিনিসটা কি বলো তো? আচ্ছা, ধরো চাল আমরা সারা বছর খাচ্ছি, চাল কি কোনো প্রিমিয়াম গুডস? প্রিমিয়াম জিনিস না। চালের মধ্যেও প্রিমিয়াম গুডস আছে। কোনটা? বাসমতি চাল। তুমি কি কোনোদিন দেখছো যে সয়াবিন তেল, চাল এগুলার হচ্ছে তোমার কি দিতেছে, মানে বিজ্ঞাপন পেপারে দিচ্ছে না? তো হ্যাঁ, বাসমতি চাল দিতে পারে। আচ্ছা, ধরো এখানে হচ্ছে আকিস সিরামিক্সের দিতেছে, তারপর ধরো এই যে গ্রি এসিটা, ঠিক আছে, এর দিতেছে, কনকা ফ্রিজ এর দিতেছে, বিএসআরএম স্টিল কোম্পানি দিচ্ছে। তাইলে এই যে ধরো আরেকটু গেলাম প্রিমিয়ার সিমেন্ট, শাহ সিমেন্ট, এগুলো কিন্তু হাজার কোটি টাকার ব্যবসা, ঠিক আছে? তারপর ধরো আরেকটু পরে গেলে যে আরেকটা স্টিল ফ্যাক্টরি। দেখো কি মজাটা, এক এক জায়গায় এক এক কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে। আবার এই জায়গায় দেখো তোমার কি এয়ারলাইন্সের বিজ্ঞাপন দিচ্ছে। তার মানে কি এই পেজে আসলে এই এই কাস্টমারগুলো আমার আছে, এই কাস্টমারগুলো আছে। তারপর ধরো ওয়ান ব্যাংক, ঠিক আছে, ওয়ান ব্যাংক দিতেছে। তারপর ধরো এই যে বসুন্ধরা গ্রুপের একটা আছে, ঠিক আছে? তো এই জায়গায় আবার ধরো একটা ওয়াশিং মেশিনের দিয়ে দিল, ঠিক আছে? তো এইটা কেন দিচ্ছে? আবার ধরো এই যে প্রথম আলোতে যাও, বিজ্ঞাপনের অভাব নাই। যে কি রিদিশা, চকোফান, এসিআই, ঠিক আছে? এই যে দেখো এইচএসবিসি, ঠিক আছে, এইচএসবিসি কিন্তু খুবই একটা প্রিমিয়াম ব্যাংক, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো এই যে আরো যত যাবো খালি বিজ্ঞাপন আর বিজ্ঞাপন, পেপারের চেয়ে বিজ্ঞাপন বেশি। এখন কথা হচ্ছে এই বিজ্ঞাপন দিয়ে কি তারা লাভ করতে পারে? হ্যাঁ পারে। তুমি আবার এইখানে দেখো, আমরা একটা অস্ট্রেলিয়ার পেপার দেখি, এখানে কি আছে? এই জায়গায় কিন্তু আহামরি ওদের মানে অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আহামরি দেয় না। কারণ কি ভাই, ওদের মানুষ ভাই, ওদের ব্যবসা আছে, ঠিক আছে? দিলেও ভাই এটা তাদের সাথে রিলেটেড, ঠিক আছে? আহামরি কিন্তু কোনো বিজ্ঞাপন দেখতেছো না। কারণ কি বলো তো? কারণ তারা রেলেভেন্ট মনে করতেছে না। আর যেহেতু এটা অনলাইন, অনলাইনে তারা জানে যে আমি সম্পদ এটা বাংলাদেশ থেকে দেখতেছি, সো আমার এইটা ছাড়া আমার আসলে এখানে কোনো বিজনেস নেই, সো তারা আসলে এখানে টাকা দিচ্ছে না। তাহলে এত কিছু বোঝানোর উদ্দেশ্য কি? বিজনেস স্ট্যান্ডার্ডে যাও, দেখো এই যে হালাল ইনভেস্টমেন্টের কথা বলছে। তারপরে এই যে ধরো এআইইউবি প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে, এরা হচ্ছে বিজ্ঞাপন দিছে। এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলা কিসের উপর দেয়? সার্কুলেশনের উপর দেয়। ধরো একটা প্রথম আলোর সার্কুলেশন আছে হচ্ছে 3 কোটি, তাহলে 3 কোটি মানুষের কাছে তুমি হচ্ছে পৌঁছাতে পারছো। এই জন্য তোমাকে ধরো এই যে এআইইউবি বলো বা যারা আছে তারা টাকা দেয়। সো ওই টাকাটা আসে হচ্ছে এখান থেকে, এই ফান্ডিংটা আসে হচ্ছে এখান থেকে। আরো এজেন্ডা সিটিং বা ভুয়া আজে বাজে কাজ করে অনেক টাকা পাওয়া যায়। তুমি দেখবা বড় বড় ব্যবসায়ীরা কি করে বলো তো? নিউজ মিডিয়া কিনে রাখে। কেন রাখে? তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ঠিক আছে? এগুলা কেন বলতেছি? এগুলা একটু জানো, বোঝো। রিপোর্ট রাইটিং সবাই পারবে, ঠিক আছে, আমি পড়াবো, বাট এই জিনিসগুলো যদি জানো, বুঝো, একটু নতুন করে চিন্তা ভাবনা করতে পারবা সবকিছু, ঠিক আছে? সো এইখান থেকেই তারা ওই 90 টাকা উঠায় নিচ্ছে, প্লাস হচ্ছে পুরো অফিস চালাচ্ছে এবং কয়েক হাজার কোটি টাকা বিজনেস করতেছে, ঠিক আছে? সো বুঝতে হবে দিন শেষে এই এআই এর যুগে আমি একটা কথা বলি, ঠিক আছে, এআইটা এসে সব হচ্ছে ই করে ফেলবে। পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল কি জানো? সততা তো অবশ্যই, সততা তো গুণ, স্কিল বলা ঠিক না। সবচেয়ে বড় স্কিল হচ্ছে সেল করতে পারার ক্ষমতা। যে মানুষ সেল করতে পারে, সেলসম্যান, সে যা খুশি তাই আসুক, সে হচ্ছে পারবে, ঠিক আছে? সে হচ্ছে পারবে। এবং এই সেলস জিনিসটা কোনোদিন কোনো কোর্স করে, কোনো কিছু না করে পারে না। জাস্ট তোমার মাঠে নেমে শিখতে হয়, ওই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে হয়। এই এআই এর যুগেও ফাইন্যান্সিয়াল নলেজ এবং সেলসের নলেজ যার যত ভালো, সে তত ভালো করবে। ধরো তুমি অনেক বড় একটা সফটওয়্যার আবিষ্কার করে ফেললা, কিন্তু ভাই তুমি এটা বেচতে পারতেছো না, তোমার কোনো লাভ আছে? তোমার চেয়ে অনেক কম, ধরো অনেক কম ব্রিলিয়েন্ট মানুষ যে ধরো বিজনেসম্যান, সে বিজনেসটা ভালো বুঝে, সে জানে কই সেল করতে হবে, তার নেটওয়ার্কিং আছে। তোমার চেয়ে আরো কম কনফিগারেশনের একটা জিনিস সে বানায় কোটি টাকা বিক্রি করে ফেলবে, তুমি এটা ঘরে নিয়ে বসে আছো। সো সেলস স্কিলসটা খুবই ইম্পর্টেন্ট। বড় হচ্ছে জিনিসগুলো চিন্তা ভাবনা করবা, আউট অফ বক্স চিন্তা ভাবনা করার হচ্ছে ট্রাই করবা। তাইলে এখন স্ট্রাকচার অফ দ্য রিপোর্টে আমাদের প্রধানত 3টা অংশ থাকে। হেডলাইন,
হেডলাইন তো এতক্ষণ দেখলাম, এখন কথা হচ্ছে হেডলাইনটা কেন দেয়? একটা রিপোর্টের প্রাণ হচ্ছে হেডলাইন। আচ্ছা, হেডলাইন নিয়ে কয়েকটা কথা বলবো আমি। দেখো, ওই যে বললাম না এসে পড়ানোর সময় যে গ্রামে একটা কথা বলে যে আগে হও দর্শনধারী, তারপরে হও কি গুণ বিচারী। তো হেডলাইনটা এরকমই। তো তোমার টিচার সর্বপ্রথম কি দেখবে? যেহেতু আমরা পরীক্ষা নিয়ে কথা বলতেছি, হেডলাইন দেখবে। তাহলে হেডলাইন দেখে তোমাকে জাজ করবে, হেডলাইন দেখে তোমাকে জাজ করবে। আর তুমি যখন নিজেকে একটা নিউজ রিপোর্টার ভাবতেছো, ধরো আমি তোমার পাঠক বা মানে আমি পেপারটা পড়তেছি, আমিও কিন্তু হেডলাইন দেখেই ক্লিক করব। এখন কথা হচ্ছে এই হেডলাইনটা জার্নালিজমের ভাষাতে বা আমাদের এমনভাবে লিখতে হয় যেটা হবে ক্লিকেবল। কথাটা বুঝছো? ক্লিকেবল, যে লেখাটা হইতে হবে আমার ক্লিকেবল। বাট আমরা ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা করে এইটারে বানায় ফেলেছি ক্লিক বেইট, এটারে বানায় ফেলেছি ক্লিক বেইট। ঠিক আছে, ধরো আমি বললাম, ধরো কোনো জায়গায় আগুন লাগছে, ধরো এই যে এইটা কথা, বসুন্ধরায়, উপরালা মাফ করুক, বসুন্ধরায় আগুন নিয়ে যা জানা গেল। আরে ভাই, যা জানা গেল তুই এক লাইনে বল না, তুই ক্লিকে বলবা না? এটা তো হয়ে যাচ্ছে ক্লিকবেট টাইপের লেখা। ঠিক আছে, তারপর ধরো ফাউল নিউজের বাংলাদেশের অভাব নেই। ঠিক আছে, ধরো এই 2 দিন ধরে লাগছে হচ্ছে আমাদের মানে এখনকার প্রধানমন্ত্রী তারেক জিয়া, ঠিক আছে, সে হচ্ছে কোন ফোন ব্যবহার করে। ভাই এটা বুঝছি যে, বাট আমাদের তো আরো নিউজ আছে, বাট ওই যে এটা কেন মানুষ খাচ্ছে, এর জন্য এটা সেল করতে পারছে। ধরো ওই ফোন নিয়েই অনেক নিউজ। এখন ধরো আমরা বলতেছি পরিমণির, আমরা কেমনে বানাই পরিমণির, ধরলাম 15, আচ্ছা কয়তম বিয়ে আমি তো জানিও না। ঠিক আছে, লিখলাম কিছু একটা, নতুন প্রেম নিয়ে যা জানা গেল। এগুলো কি ফালতু জিনিস না? তো বাঙালিকে মানে বোকা করে রাখার জন্য এই ক্লিকবেট গুলা ইউজ করে, এবং এগুলার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। নর্মাল একটা এডটেকের উদাহরণই দিই, এই 5 মিনিটে শিখে নাও সামারি, এই 10 মিনিটে শিখে নাও 100টি প্যারাগ্রাফ। এগুলো হচ্ছে সব ক্লিকবেট। সো কোনো সময় রিপোর্টে ক্লিকবেট লেখা যাবে না, তোমার লিখতে হবে ক্লিকেবল। তুমি এখানে লিখতে পারতা বসুন্ধরায় যে আগুন লাগছে এটার লেটেস্ট আপডেট কি। ধরো আমি হচ্ছে পরিমণি বা এটার কি বলে বিনোদন জগতের মানুষদের নিয়ে বলতেছ না, আচ্ছা তার নতুন প্রেম নিয়ে যা জানা গেল, জিস্ট কথাটা তুমি বলতে পারতা। তা না বললে তুমি বানাচ্ছ হচ্ছে ক্লিকবেট। সো ক্লিকবেট লেখা যাবে না, অবশ্যই লিখতে হবে ক্লিকেবল। ঠিক আছে, আচ্ছা সবার আগে হেডলাইনটাই দেখে, এবং মনে রাখো হেডলাইনের উপর তোমার অন্তত 20% মার্কস হচ্ছে ডিপেন্ডেন্ট। এবং হেডলাইন লিখতে হয় ফ্রেজ, একটাও দেখবা সেন্টেন্স নেই। কেন? তো ওদের ফ্রেজ ক্লজ আগে পড়াই, এজন্য পড়াই। ঠিক আছে, আচ্ছা অনেক টিচারও বুঝে না যে ফ্রেজ ক্লজ ইন্টারে পড়ায় কি লাভ। ঠিক আছে, আমি গালি খাইছি ফার্স্টে যখন অনলাইনে পড়ানো শুরু করি, গালি খাইছি যে ফ্রেজ ক্লজ পড়ায় কি লাভ। আরে ভাই, ফ্রেজ ক্লজ না পড়াইলে আমি তো কিছুই পড়াইতে পারবো না। ফ্রেজ ক্লজ না, মানুষ শুরু করে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে। আরে ভাই, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দরকার আছে, বাট বেসিক সেন্টেন্স স্ট্রাকচার কখন দরকার? যখন একটা স্টুডেন্ট কিচ্ছু পারে না। ঠিক আছে, তো ইন্টারমিডিয়েটে এসে কিচ্ছু পারে না এটা তো নাই। ফ্রেজ ক্লজটা দিয়ে শুরু করলে হয় কি, অনেক আইডিয়া জেনারেট হয়। ঠিক আছে, জিনিসগুলোর সাথে কানেক্ট করতে পারে। ঠিক আছে, সো ফ্রেজ ক্লজটা তোমার লাগবেই। দেখো এইটা সাধারণত খাতার একদম উপরে মাঝে লিখতে হবে। কারণ কি, ধরো আমরা একটা নিউজ ওপেন করি, হ্যাঁ, এইটা হচ্ছে কি করে ঘটনার সার সংক্ষেপ বা মূল বক্তব্যকে তুলে ধরে। আচ্ছা দেখো, একটা নিউজ করলাম, ধরো এইটাই তোমার খাতা, ইরান ওয়ার দ্য এইট হোয়াট উই নোজ সো ফার। দেখো তোমাদের কিন্তু বারবার বলছিলাম যে আমাদের যদি এখানে কোলন থাকে, কোলনের ব্যবহারটা পেপারে দেখবা যে আগের অংশের ব্যাখ্যাটা পরের অংশে দিচ্ছে। তার মানে যুদ্ধের 8ম দিনে কি আমরা জানি, এইটা নিয়ে তারা হচ্ছে লিখতেছে। ঠিক আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে হেডলাইন। এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো হেডলাইন। বুঝছো, এটা হেডলাইন। আরে আরো তোমাদেরকে অনেক জিনিস দেখাবো, গেল হেডলাইন। আচ্ছা দেখো, এরপরে এই যে ধরো এই যে অংশটুকু, হেডলাইনের পরে এই যে অংশটুকু দেখছো,
হেডলাইনটা আসলো কি, হেডলাইনটা আসলো মাথা, হেডলাইনটা আসলো মাথা। ইরানিয়ান স্টেট মিডিয়া রিপোর্টেড মোর দেন কত 1230 পিপল কিলড সোফার ইনক্লুডিং চিলড্রেন। দেখছো ইনক্লুডিং এর ব্যবহারও যে পড়ায় আসছে। তো এইটা যদি মাথা হয়, এইটা কি আমার ঘান না? সো এইটারে যদি আমরা বলতে পারি হেডলাইন, ঠিক আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে নেকলাইন, ঠিক আছে, এটারে আমরা বলবো নেকলাইন, ঠিক আছে, বুঝছি আমরা? তাহলে হেডলাইন আর নেকলাইন সাধারণত আমরা এইচএসসি লেভেলে নেকলাইনটা ইউজ করি না, বাট কেউ যদি ধরো তুমি একটা ভাইবা দিতে গেছো, বিসিএস এ গেছো, যে কোনো জায়গায় গেছো, একটা পেপার দেখায় বললো আরে রিপোর্ট তো পড়ছো, এটা তো হেডলাইন, এটারে কি বলে? এটারে বলে হচ্ছে নেকলাইন, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে আমাদের একটা ছবি দিছে, ছবি তো আমরা পরীক্ষার খাতায় দিতে পারবো না, তাই না, দেওয়ার স্কোপ নেই। আচ্ছা তারপরে আমাদের কি আছে আসো আমরা দেখি। এখন কথা হচ্ছে আমরা হেডলাইনটা কিভাবে লিখবো এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। হেডলাইনটা কিভাবে লিখবো, তিনটা পার্টের মধ্যে আসলো, প্রথমটা হেডলাইন, তারপর একটা বডি, তারপর একটা কনক্লুশন, অ্যাজ ইউজুয়াল লেখাই। তো হেডলাইনটা আমরা কিভাবে লিখবো, ঠিক আছে। এখন আমাদের কিছু সুনির্দিষ্ট টেকনিক আছে, ঠিক আছে। এখন সবচেয়ে বড় টেকনিক কি জানো? এই ক্লাসটা করার পরে যে ব্যাচেরই আসো, প্রতিদিন দুই একটা জাস্ট কিছু না হইলেও হেডলাইন পড়ো। আমি তোমার যতই পড়াই, তুমি যদি হেডলাইনের সাথে পরিচিত না হও না, মুখস্থ করে বা এমনি পারবা না। কিভাবে লিখতে একটু হেডলাইন লেখাটাও হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো প্রথম কথা হচ্ছে দ্য ডেইলি দ্য হচ্ছে ডেইলি স্টার বলো, তারপরে হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলো, বা যে কোনো বিদেশি পত্রিকা, বিবিসি, সিএনএন, এগুলার যে পত্রিকার সাইটগুলো আছে ওগুলাতে গেলেও, মিডিয়া সাইটগুলোতে গেলেও দেখতে পারবা, এবং ওগুলা মাথায় রাখবা, দেখবা অনেক নতুন নতুন আইডিয়া জেনারেট হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে হেডলাইন লেখার একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শর্ত হচ্ছে তোমার নিজের আগে পড়তে হবে। আচ্ছা তাও আমাদের হেডলাইনের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমটা হচ্ছে বি ইউনিক অ্যান্ড ক্যাচি, সাধারণ কথা না লেখা, ঠিক আছে, তোমার ইউনিক কিছু লিখতে হবে, যেটা হচ্ছে কনটেক্সচুয়াল এবং রেলেভেন্ট শব্দ ব্যবহার করতে হবে। ধরো আমি লিখলাম আ ফায়ার অকার্ড, ঠিক আছে, অথবা লিখলাম আ ফায়ার টুক প্লেস, তো হইলই না, এটা কিন্তু কোনো হেডলাইন হয় না। একটা আগুন লাগছে, আরে ভাই আগুন কই লাগছে, এটা কি হইছে? হয় নাই। বাট এইটাকে আমি কিভাবে একটা বেটার রাইটিং আনতে পারি? ফায়ার রেজেস জয়পুর ফার্নিচার মার্কেট, আমরা দেখাবো হেডলাইন কিসের কিসের উত্তর দেয়। আমি তাহলে আগুনটা কই লাগছে? জয়পুরে। আমি স্পেসিফিক করলাম কি 20 শপস গাটেড, তার মানে আমি এটা রেজাল্টটাও দিলাম, আগুনটা লাগছে জয়পুরে এবং আমার কি এই কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কি জানলাম। তাহলে জিনিসটা কি আমার মানে সামারাইজ করে দিচ্ছে না যে আগুনটা কই লাগছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এতটুকু দেখে তোমার যদি ওইটার সাথে স্বার্থ সংশ্লিষ্টতা থাকে বা তুমি জানতে চাও, তাইলেই তুমি ক্লিক করবা। আর যদি লেখা থাকে যে এ ফায়ার অকার্ড, আরে ভাই কই করছে কি করছে আমি এটা কেমনে পড়বো, আজ এটা টাইম না থাকলে তো পড়বা না, তাই না, গেল। আচ্ছা তারপরে কথা হচ্ছে আমরা কোন টেন্সে ব্যবহার করব, এটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই সমস্যা। ঘটনা অতীতে ঘটুক আর যখনই ঘটুক আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রেজেন্ট টেন্সটাই ব্যবহার করি, ঠিক আছে। ধরো এইখানে একটা লেখা যে টিনেজ গার্ল কমিটেড সুইসাইড, ধরো আগে সুইসাইড করে ফেলছে, বাট এইখানে লিখতে হবে কমিটস সুইসাইড, কারণ আমাদের অধিকাংশ ক্ষেত্রেই প্রায় প্রায় হচ্ছে 99% ক্ষেত্রেই আমাদের প্রেজেন্ট টেন্সে হচ্ছে তোমার কি ব্যবহার করা হয়, হেডলাইন ব্যবহার করা হয়। তারপরে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা হেডলাইনে ফ্রেজ লিখব, খুবই ইম্পর্টেন্ট। এখন বলিস না ভাই ফ্রেজ কি, মাইট দিব ফ্রেজ কি বললে। হেডলাইনে ফ্রেজ ক্লজের উপর সব ব্যাচেই ক্লাস নেওয়া, হেডলাইন এটা দিয়ে শুরু করি, হেডলাইনে শুধু ফ্রেজ লিখবা। যে টিচার বা যে বলবে ভাই ক্লজ বা সেন্টেন্স লেখো, ওই জায়গায় শেষ, তাহলে আর ওই টিচার মানে ওই খাতায় আর কেউ দেখবে না সেন্টেন্স লিখলে, শুধু ফ্রেজ লিখবা, ঠিক আছে। এখন ফ্রেজ লিখতে গেলে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বাদ দিয়ে দিতে হবে। ধরো আমরা লিখবো যে তোর একটা চোর অ্যারেস্ট হয়েছে, আমরা লিখলাম ক্রিমিনাল ওয়াজ কি অ্যারেস্টেড, হবে না ভাই, হবে না, আমাদের কোনো বি ভার্ব এমিজ আর ওয়াজ আর বি ভার্ব এগুলা বাদ দিতে হবে। কে ক্রিমিনাল অ্যারেস্টেড গেল। 3 চিলড্রেন ওয়ার কিল্ড ইন দ্য ক্র্যাশ, না ওয়ার দিব না, 3 চিলড্রেন কিল্ড ইন ক্র্যাশ, এটা কেন বলতেছে আমি একটু দেখাবো, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা বড় হাতের ছোট হাতের অক্ষর কিভাবে করব। সাধারণত প্রথম শব্দ এবং সব প্রপার নাউনগুলা বড় হাতের অক্ষরে লিখতে হয়, আর্টিকেল প্রিপোজিশন এবং কনজাংশনগুলা
যেরকম এ এন দা, তারপর হচ্ছে কনজাংশন, এগুলা ছোট হাতের লেখে, এটা হচ্ছে ট্র্যাডিশন বা এইভাবেই লিখে আসে। যেরকম জুট প্ল্যান্টস, দেখো প্রপার নাউন প্ল্যান্টস, ইন এটা কি প্রিপোজিশন ছোট হাতের। ময়মনসিং, ময়মনসিং কি আমার হচ্ছে ময়মনসিং একটা প্রপার নাউন। ডাইং, ঠিক আছে। ডিউ টু, ডিউটা আমি এখানে এইভাবেও লিখতে পারতাম যেহেতু এটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। স্কারসিটি অফটা ছোট হাতের, রেনটা বড় হাতের। এবং হেডলাইনে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, যেহেতু ফ্রেজ হেডলাইনে তারপরে যে অ্যাপ্লিকেশনে সাবজেক্ট লেখার পরে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। এটা কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট কথা। হেডলাইনে পোলাপান দেয়, আমি দেখছি হেডলাইনে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে অনেক সময় আসে যে আমরা যদি নেগেটিভ কোনো কিছু লিখতে চাই তাইলে কি করব, না বোধক মানে এটার ক্ষেত্রে নো নট দিয়ে আমরা করতে পারি, বাট এই ক্ষেত্রেও মানে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করব না, বি ভার্ব বা অক্স ভার্ব ব্যবহার করব না, ঠিক আছে। ধরো ট্রাফিক জ্যাম ইয়েট নট আন্ডার কন্ট্রোল, ওয়াজ ওয়ার এগুলার দরকার আছে না, তাহলে কি আমি নট দি লাগাই দিলাম। তারপর কি বি আ ফ্রেজ, প্রথম কথাটাই হেডলাইনটা ফ্রেজে হইতে হবে। আর 7 নাম্বার একটা পয়েন্ট ওইটা অ্যাড করে দাও যে হেডলাইনে কোনো ফুল স্টপ বা পাঞ্চুয়েশন দেওয়া যাবে না। বুঝছি আমরা হেডলাইন, হেডলাইনকে আমরা বুঝছি বলো। তাইলে আসো আমরা এখন কিছু হেডলাইন পড়ব, দেখো কি লেখস। ইরান ওয়ার ডে 8, দেখছো হোয়াট উই নো সো ফার। এই জায়গায় হয়তো বড় হাতের ছোট হাতের অক্ষরটা ওইভাবে মানে নেই, বাট দেখছো কোনো এখানে ভার্ব আছে, তোমার কিন্তু এটা দেখেই বোঝা গেল এটা সেন্ট্রাল অফ দ্য পয়েন্ট। এবং এখানে একটা ফ্রেজ আছে, কোনো ফুল স্টপ আছে না, এইটা খাতার মাঝখানে বা জিনিসটার মাঝখানে, ঠিক আছে হেডলাইন। আচ্ছা, আমরা আরো কিছু হেডলাইন পড়ি। ধরো ডেইলি স্টারে যাই, হ্যাঁ ডেইলি স্টারে কোন জায়গায় যাওয়া যায়, ধরো এই যে এইটাতে যে সেম ধরনের নিউজ নেই। ইরান প্রেসিডেন্ট সেইস কান্ট্রি উইল নট সারেন্ডার টু ইসরায়েল ইউএস। তার মানে কি, এখানেও কিন্তু আমাদের একটা হেডলাইন দিছি একদম সেম, দেখছো। আচ্ছা, ধরো আরেকটাতে যাই, আরেকটা কই যাওয়া যায়, ধরো এই যে অস্ট্রেলিয়ান পেপারগুলাই ভালো, ঠিক আছে। চলো আমরা একটা অস্ট্রেলিয়ান পেপারে যাই, এইটাতে দেখি। আচ্ছা, এমন সব নিউজ পোলাবানের সামনে, এই যে দেখো হেডলাইনটা সাধারণত ছোটই রাখা হয়, বাট এখানে গুরুত্ব অনুসারে একটু বড় রাখছে, বুঝছো। ইউএস ইরান ওয়ার লাইভ আপডেটস, তার মানে এতটুকু দেখে তুমি বুঝতেছো এখানে আপডেট। এখানে কোলনটা কেন ব্যবহার করা হয়েছে, আগের অংশের ব্যাখ্যা পরের অংশ দিছে। অপারেশন পার্শিয়ালি রিজিউম অ্যাট দুবাই এয়ারপোর্ট অ্যাজ মিসাইল থ্রেটস কন্টিনিউ, ঠিক আছে। এটা কোলনের ব্যবহার তোমরা জানো। ইরান প্রেসিডেন্টস রিভার্ভস দি ট্রাম্পস ডিমান্ড ফর আনকন্ডিশনাল সারেন্ডার, তার মানে এখানে আমার একটা কথা তুলে ধরছে, ঠিক আছে। এবং এখানে আমার প্রতিবেদকের নাম টাম দিছি, এগুলাতে আমরা আসবো। আমি চাচ্ছি ছোট যেগুলা তোমাদের লেভেলে, ঠিক আছে, তোমরা এইচএসসিতে যেগুলা লিখবা এগুলা লিখতেছি, দাঁড়াও। আচ্ছা, ফরজ ওয়েদার নিয়ে একটা নিউজ। সিডনিস, দেখো সিডনিস স্টিকি ওয়েদার টু টার্ন ইনটু সিভিয়ার স্টর্মস। এখানে কি কোনো তোমার অক্সিলারি ভার্বটার কিছু ইউজ করছে না, ঠিক আছে। এই যে দিস ইজ ইউর লাস্ট আর্টিকেল রেজিস্টার্ড নাও টু আনলক মোর, আমার এটাতে নেওয়া নেই, অন্য জিমেইলে নেওয়া, ঠিক আছে। তার মানে এখানে কেন তোমার দেখছো আমার এই যে পত্রিকা ফ্রিতে কেন পড়তে দিচ্ছে, আসলে আমাকে তো সে হচ্ছে অ্যাড দেখায় তো টাকা নিচ্ছে, বাট এ কিন্তু আমার অ্যাড দেখাচ্ছে না, এর জন্য কিন্তু মানে বলতেছে যে এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে, এরপর আমি আর আর্টিকেল পড়তে পারবো না, ঠিক আছে। আচ্ছা দেখো, সিডনিস স্টিকি ওয়েদার টু টার্ন ইনটু সিভিয়ার স্টর্মস, ঠিক আছে। তার মানে কি ওয়াজ ওয়ার এগুলা কিছু দেয় নাই, মেন কথাটা বলছে। এবং এই জায়গাটায় আমার কি লেখছে, এই জায়গাটায় আমার আমি দেখাবো, দেখো এখানে আমাদের ছবিটা দিছে কায়লা অলায়ার, অনেক জায়গায় মানে এটা ট্রেন্ড আসলে। ধরো আমরা এই যে এই জায়গায় যাই, কথার কথা এখানে কি আমার কোনো ছবি টবি দিছে, দেওয়ার কথা না, জাস্ট কি লিখছে
এই যে এএফপি তেহরান, মানে এটা তেহরান ভিত্তিক একটা, মানে ইরানের রাজধানী যে তেহরান, তেহরান থেকে এটা আনছে আর কি এএফপি। তো এই জায়গাটাই লেখা আছে, ধরো এখানে জার্নালিস্টটা তার নাম দিছে, তারিখ সবকিছু দিচ্ছে, ঠিক আছে। আবার ধরো এই জায়গায় খালি বলে দিছে এএফপি তেহরান, তারপর ধরো আমরা বণিক বার্তায় যাই, ঠিক আছে, এই যে এখানে কি লিখছে নিজস্ব প্রতিবেদক, প্রতিবেদকের নাম টাম কিছু লেখে নাই, সময়টা দিয়ে দিছে এখানে। এখন নিজস্ব প্রতিবেদককে ইংলিশে বলে হচ্ছে স্টাফ রিপোর্টার বা স্টাফ করসপন্ডেন্ট, স্টাফ রিপোর্টার বা স্টাফ করসপন্ডেন্ট, যেটা ইচ্ছা লিখলা, ঠিক আছে। আচ্ছা, সো এইটা লেখার পরে আমি টাইমিংগুলো লিখতেছি, ঠিক এইটার নিচে লেখে। এখন কথা হচ্ছে ভাই আমরা কি স্টাফ রিপোর্টার স্টাফ করসপন্ডেন্ট দিব না নিজেদের নাম দিব? তুমি আগে দেখবা যে তোমার বলা থাকে কিনা, কিভাবে লিখতে হবে তোমার বলা থাকে কিনা। যদি বলে যে আরে হচ্ছে তুমি ধরো ডেইলি স্টারের একজন হচ্ছে সংবাদকর্মী, তোমার নামটা এরকম বলা থাকলে লিখবা, বা আমাদের দেশে সাধারণত মানে খুব বেশি না হইলে এগুলা জেনারেলাইজ নিজেদের প্রতিবেদক বা নিজস্ব প্রতিবেদক স্টাফ রিপোর্টার দিয়েই বা হচ্ছে স্টাফ করসপন্ডেন্ট দিয়েই চালায় দেয়, ঠিক আছে। তারপর আমাদের তারিখটা রাখে। সো এইটুকু বোঝা গেছে, এইটুকু বোঝা গেছে, বলো একটু বলো আমাকে যে এইটুকু বোঝা গেছে নাকি। হেডলাইন, তাহলে হেডলাইনে ভালো করতে হলে তো নিয়ম বুঝলামই ভাই, কিন্তু আমার মেইন কথা হেডলাইন পড়তে হবে, হেডলাইন না পড়িরা তুমি পারবা না। তারপর আসো দ্য বডি বা মূল অংশ। দেখো প্যারাগ্রাফ বা এসেতে যা বলছি এটা একটা প্যারাগ্রাফ, সোজা কথা, বাট এই প্যারাগ্রাফ লেখার কিছু স্ট্রাকচার আছে সেইটাই। কিন্তু প্যারাগ্রাফ লেখার সময় যে কানেক্টরসের ব্যবহার বলো, কোহেরেন্স কোহেশন বলো, তোমরা আগে যে প্যারাগ্রাফ এসের ক্লাস করছো সব কিছু খাটে এখানে, বাট এখানে কয়েকটা আমাদের অনুচ্ছেদে লিখতে হবে। এখন কথা হয়েছে ভাই কয়টা লিখবো? 4-5টা সাধারণত ছোট ছোট অংশ লেখে। তার মধ্যে আমাদের যে প্রথম প্যারাগ্রাফটা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং যেটাকে আমরা বলি হচ্ছে সূচনা অনুচ্ছেদ অথবা লিড প্যারাগ্রাফ, ঠিক আছে। লিড প্যারাগ্রাফ পৃথিবীর যে কোনো ভালো রাইটিংয়ে, পৃথিবীর যে কোনো ভালো রাইটিংয়ে একটা জিনিস হচ্ছে মেনে চলে, 5W1H, ঠিক আছে, 5W+1H, এইটা মেনে চলে। এখন লিড প্যারাগ্রাফ লেখার ফর্মুলাই হচ্ছে এইটা, লিড প্যারাগ্রাফ লেখার ফর্মুলাই হচ্ছে এইটা, যে তুমি 5W1H রাখবা। 5টা ডব্লিউতে কি কি আছে, একটা এইচে কি কি আছে, এবার WH, এইচটা হচ্ছে হাউ, একটা ঘটনা কিভাবে ঘটছে এটার বর্ণনা থাকতে হবে, হোয়াট, হোয়ার, হোয়েন, ওয়াই, আরেকটা জানি কি একটু দেখে নেই, হু, সরি, হু, ঠিক আছে। এই 5W1H আমার লিড প্যারাগ্রাফে থাকতে হবে। এখন তুমি বলবা ভাই এই সবগুলাই কি আমার দিতে হবে 6টা? ভাই ট্রাই করবা দিতে, যদি না পারো 2-1টা কম দিবা, বাট তুমি যখন লিড প্যারাগ্রাফটা লিখবা মানুষের এত পড়ার টাইম নেই, তোমার লিড প্যারাগ্রাফেই জানি সবকিছু চলে আসে, এটা একটা সামারাইজড ভার্সন পুরা রিপোর্টের। তোমার হু চলে আসতেছে, কি হয়েছে সেটা চলে আসতেছে, কোথায় ঘটছে সেটা আসতেছে, কখন হয়েছে সেটা, কেন হচ্ছে সেটা, কিভাবে হয়েছে সেটা। এই 5W1H দুনিয়ার সব রাইটিংয়ে লাগবে। তোমার একটা রাইটিং কতটা ভালো, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ডিপেন্ড করে কিসের ওপর বলো তো? 5W1H এর উপর, 5W1H এর ওপরে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যখন এটা তো তোমরা হচ্ছে এস এর পরে এই ক্লাসটা করবা, তো এসেতে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইছি, যে মানে ওই যে কি দেখাইছি বলতো, তোমাদেরকে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার দেখাইছি না ভাই? আমি তারে নাড়াইতে পারতেছি না, ওয়েট, তোমাদেরকে আমি কি একটা ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার দেখাইছি। আচ্ছা যাই হোক, তো ইনভার্টেড পিরামিড স্ট্রাকচারটা কি ছিল আসো দেখাই। মানে দাঁড়াও একটু ঘুরাই দেখি, পারি না, এই পারছি, ইয়েস, পেরে গিয়েছি। পেরে গিয়েছি, কিন্তু পারিয়াও কি পারলাম না। জীবনে এই আকাকের জিনিসগুলাতে পারলাম না, দুঃখ, কষ্ট, বেদনা, এটা আবার কি হইল? আচ্ছা দেখো, বাদ দাও,
একটা আঁকি, ভাইয়া অনেক ভালো আঁকি তো, ঠিক আছে সমস্যা নেই, একটু বুঝে নাও ভাই আর ভালো আঁকা। এইটাকে বলা হয় হচ্ছে পিরামিড স্ট্রাকচার। পিরামিড স্ট্রাকচার, পিরামিডের মতো না, আর এটা কি উল্টানো পিরামিড বা ইনভার্টেড পিরামিড। ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার। এখন কথা হচ্ছে ভাই, নিউজের ক্ষেত্রে কি করা, আমরা অ্যাসেটে দেখছি যখন আমরা তোমাদের ইন্ট্রোডাকশন লিখছি, অ্যাসেটে যেটা ইন্ট্রোডাকশন, এই জায়গায় এটা লিড প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফের ক্ষেত্রে টপিক সেন্টেন্স। তো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি করছি ভাই, ইন্ট্রোডাকশনের আমাদের একটা অ্যাপ্রোচ ছিল যে জেনারেল টু ন্যারো ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে। তো জেনারেল টু ন্যারো ডাউন অ্যাপ্রোচে আমরা কি করছি, লেখছি মেইন কথাটা বা থিসিস স্টেটমেন্টটা ছিল আমাদের এইখানে। এখন আমি কি তোমাদেরকে বলছিলাম না যে থিসিস স্টেটমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটা অ্যাসেটে থিসিস স্টেটমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে, আমরা যখন রিপোর্ট লিখবো আমাদের লেভেল অনুসারে রিপোর্টেরও তো ধরন আছে, তাই না? আমি ওই ধরনে যাচ্ছি না, জাস্ট আমাদের যেগুলো লাগে সেগুলো বলতেছি। ধরো একটা রিপোর্টে খুব গুরুত্বপূর্ণ একটা কিছু, ধরো কোনো জায়গায় আগুন লাগছে, যুদ্ধ হইছে, তুমি আগে পেপারটা খুলে কি এক্সপেক্ট করো, ইম্পর্টেন্ট জিনিসটা এক্সপেক্ট করতেছো না। এই জায়গায় কি তুমি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে চাচ্ছ না? ধরো ইরান ইসরায়েলের যুদ্ধ লাগছে, তুমি তো এখানে চাবা যে কয়টা কি হয়েছে না হয়েছে, এই জায়গাটায় তুমি কোন জায়গায় চাবা 5 মিনিট পইরা ওই জায়গায় না। আবার ধরো তোমাকে বললো যে 7 দিনে ফর্সা হওয়ার উপায়, তখন তুমি অনেক আজাইরা কথাবার্তা বইলা তুমি এখানে বলতে পারো আসল উপায়টা। বাট এটা নিউজের ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে যে তুমি পিরামিড স্ট্রাকচারে লিখতেছো নাকি হচ্ছে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচারে লিখতেছো। যদি তুমি পিরামিড স্ট্রাকচারে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো তোমার আগে চলে আসতে হবে, এবং আমাদের যে রিপোর্ট রাইটিংয়ে এইটাই করতে হবে। এবং এই জায়গাটাতেই আমাদের কি থাকবে বলতো, লিড প্যারাগ্রাফ। রিপোর্টের ক্ষেত্রে আমাদের লেভেলে এই জায়গাটাতেই থাকবে লিড প্যারাগ্রাফ, ঠিক আছে। সো এটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ, এবং লিড প্যারাগ্রাফগুলো সাধারণত আমাদের পিরামিড স্ট্রাকচারেই রাখা হয়। কারণ এটা ফার্স্টে একবার লেখার পরে দেখা যায় এটা তো আরো মেকআপ টেকআপ দিতে যায়, লাস্টের লেখা ধরো কাইটা যায় অনেক সময়, ঠিক আছে। সো মেইন লেখাটা পেপারের শুরুতেই রাখা হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা হয় লিড প্যারাগ্রাফগুলো পিরামিড স্ট্রাকচারে এইখানে পড়ে, ঠিক আছে। এখন লিড প্যারাগ্রাফে আমার কি কি থাকবে, 5W1H থাকবে, ঠিক আছে, 5W1H থাকবে। আচ্ছা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে 5W+1H থাকবে 1 থেকে 3 লাইনের মধ্যে। সাধারণত 1 থেকে 3 লাইন তো হয় না, ধরো 2-3 লাইনের মধ্যে হবে আর কি। হ্যাঁ, একটা বর্ণনা দিবা। ধরো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা আসে হচ্ছে বুক ফেয়ার নিয়ে, ঠিক আছে। ধরো 21শে বুক ফেয়ার, দ্য অ্যানুয়াল মান্থ লং সেলিব্রেশন অফ হচ্ছে কি বেঙ্গলি লিটারেচার। তাইলে দেখো আমি কি নিয়ে বর্ণনা করতেছি, আমি চেক করব লিড প্যারাগ্রাফে কি চেক করব বলো তো। লিড প্যারাগ্রাফে আমি চেক করব হচ্ছে 5W1H। আসো তো আমি একটু খুঁজে দেখি 5W1H পাই কিনা। 21শে বুক ফেয়ার, তার মানে আমি কি নিয়ে লিখতেছি, 21শে বুক ফেয়ার নিয়ে লিখতেছি, 21শে বইমেলা নিয়ে লিখতেছি। তাইলে এইটা আমার কি বলতো, হোয়াট দ্য অ্যানুয়াল মান্থ লং সেলিব্রেশন অফ বেঙ্গলি লিটারেচার। অ্যাপোজিটিভের ব্যবহার দেখাইছি, অ্যাপোজিটিভ দিলাম। ওয়াজ ইনঅগরেটেড মানে উদ্বোধন করা হয়েছিল কখন, ইয়েস্টারডে। তার মানে কি আমার এখানে আমি কিসের উত্তর দিয়ে দিচ্ছি ভাইয়া, আমি এখানে কিন্তু ওয়েনের উত্তরও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু এখানে ওয়েনের উত্তর দিয়ে দিচ্ছি, 2টা W হয়ে গেল। কই করছি, অ্যাট দ্য বাংলা একাডেমি প্রিমিসেস। তার মানে কি আমি এখানে হোয়ারেরটাও দিয়ে দিচ্ছি, তার মানে আমার কিন্তু 3টা W হয়ে গেল। ইন ঢাকা বাই, ঠিক আছে, অনারেবল চিফ অ্যাডভাইজার ইউনুস, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস। তার মানে কি এটা আগের লেখা, ঠিক আছে। সো এরপরে কি কিভাবে হইছে, অ্যামিড মাচ ফেস্টিভিটি অ্যান্ড কালচারাল পারফরমেন্স, কিভাবে হইছে। তাহলে কি হাউ, কিভাবে যখন বলতেছি, এটা তো হাউ দিয়ে তো আমি পেয়েই গেলাম। তাহলে আমি কি হাউ পেয়ে গেলাম, তাহলে আমি কয়টা পাইলাম আসলে, 1 2 3 4, আর 2টা আমার লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো
একটা জিনিস দেখে নেই আমরা, হোয়াট দিছি, হোয়ার দিছি, হোয়েন দিছি, ওয়াই আর হু, এই দুইটা প্রশ্ন, ওয়াই অ্যান্ড হু। দেখো এখানে যেহেতু যখন আমাদের হচ্ছে আমাদের সাবেক চিফ অ্যাডভাইজারের কথা বলছে, তাহলে কি আমাদের হুয়ের উত্তরটাও চলে আসলো, ঠিক আছে, হুয়ের উত্তরটাও চলে আসলো। আমি জীবনে ওই 5টা জিনিস মাথায় রাখতে পারি না, দুনিয়ার সব রাখতে পারি, এই জন্যই দেখে দেখে বলতেছি। হোয়াট আসলো, হোয়ার আসলো, হোয়েন আসলো, হু আসলো, হাউ আসলো, আর একটা আমাদের কি বাদ আছে বলতো, ওয়াই। আচ্ছা, এইটার ইম্পর্টেন্সটা কি? এইটা কিন্তু এখানে এইভাবে নাই, বাট এই অ্যাপোজিটিভটা দিয়ে অনেকটা এই ওয়াই এর মতো বা একটা বর্ণনা দিচ্ছে। তাহলে 5W1H কিন্তু আমার এই লেখাতে আছে। সো লিড প্যারাগ্রাফে তোমার মাস্ট 5W1H থাকতে হবে অ্যাট লিস্ট। তোমার আমার এখানে যেরকম তোমার কি 4W1H আছে, এটা থাকতে হবে। অনেক সময় তোমার H থাকবে না, অনেক সময় তোমার 3W1H থাকবে, বাট W আর H এর সংখ্যা যদি ঠিক রাখতে পারো, অ্যাটলিস্ট 4W1H দিয়েও লিখতে পারো, তাহলে বেস্ট হবে। তোমরা সবসময় ট্রাই করবে 5W1H দিয়ে লেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো গেল লিড প্যারাগ্রাফের ব্যাপার স্যাপার, পিরামিড, ইনভার্টেড পিরামিড, বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, আমার তো এখন লিড প্যারাগ্রাফ লেখা শেষ, এখন আমি কি লিখবো? এখন আমি লিখবো হচ্ছে এই যে বডি, মাঝখানে থাকবে আমার বডি। এখন বডি লেখার কিছু সিস্টেম আছে। বডিটা সাধারণত আমি যেভাবে মানে সাজেস্ট করি স্টুডেন্টদের, একটা লিড প্যারাগ্রাফ লিখতেছি, 3টা বা 4টা হচ্ছে বডি লিখতেছি, একটা কনক্লুশন লিখতেছি। এখানে সাধারণত তোমার হচ্ছে 2 থেকে 4টা ছোট ছোট প্যারাগ্রাফের মাধ্যমে পুরা ঘটনাটা তুলে ধরা হয়। ধরো 21শে বইমেলার উদযাপনটা কিভাবে করা হয়েছে, 3 থেকে 4টা ছোট ছোট আমি হচ্ছে প্যারা নিব, নিয়ে রাখতে হবে, এবং এখানে বিস্তারিতভাবে হাউ অ্যান্ড হোয়াই এর ব্যাখ্যা দিতে হবে, যে কেন কিভাবে। ওই যে আমি 5W1H, ঠিক আছে, 5W1H এর ব্যাখ্যাটা এখানে ভালোভাবে দিব। 5W1H এর যে ব্যাখ্যাটা, এটা খুব ভালোভাবে এখানে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যখন কোটেশন দিব কোনো একটা, আমরা নতুন প্যারা শুরু করব, এটা মাস্ট, এটা আমি সাজেস্ট করতেছি, ঠিক আছে? এটা করবা যখনই কোনো কোটেশন দিবা, যখন কোনো কোটেশন দিবা, নতুন প্যারায় দিবা বা আলাদা প্যারায় দিবা, সেটি আলাদা প্যারায় দিবা। তাহলে ন্যারেশন কেন দরকার দেখছো? আলাদা প্যারায় দিবা, ঠিক আছে? এটা আলাদা প্যারায় দিতেই হবে, দিবে। আচ্ছা আচ্ছা, কোটেশন গুলা কেন হয়? ওই যে বলে না, একজন প্রত্যক্ষদর্শী জানাইছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানাইছে, ঠিক আছে, একজন দর্শনার্থী জানাইছে। সো এই জিনিসগুলোর কোটেশন এইভাবে দিতে হয়, ঠিক আছে? বা ধরো মুখপাত্র জানাইছে, দ্য স্পোক্স পারসন জানাইছে। সো এইভাবে আমরা কোটেশনগুলো দিব। আচ্ছা, ফরম্যাটিং কোর্সের ক্ষেত্রে কি করব, যে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। আমরা ডাবল ইনভার্সনও দিতে পারি, একটাও দিতে পারি, ইচ্ছা আর কি, একটা ব্রিটিশ একটা আমেরিকান, ঠিক আছে? আর প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ ব্যবহার করব। আর আরেকটা কথা হচ্ছে, মানে আলাদা আলাদা, ধরো 2 জন দর্শনার্থী 2টা বক্তৃতা আছে, তাহলে 2 জনের জন্য আলাদা আলাদা 2টা, কোনো সময় একটার মধ্যে রাখবো না। আর একটা আনস্পোকেন রুল আছে, যে আমরা কখনো পার্সোনাল প্রোনাউন ব্যবহার করব না। এটা একাডেমিক রাইটিং এ বারবারই বলছি, যে আই, উই, হি, সি এগুলা ব্যবহার করব না। আমরা বলতে পারি কি, the local people said, witness reported, এগুলা ব্যবহার করব। আমরা সব সময় কি প্যাসিভ সেন্সে করব, থার্ড পারসন প্যাসিভ সেন্সে আমরা সব সময় এটার বর্ণনা দিব। বর্ণনাটা কি হবে বলো তো? থার্ড পারসন প্যাসিভ সেন্সে বর্ণনা হবে, প্যাসিভ সেন্সে বর্ণনা হবে, ঠিক আছে? আসো আমরা দেখি, এখন কনক্লুশন পরে আসতেছি। এখন আসো আমরা একটা দেখি, ধরো ইউনিলিভারের নিট মুনাফা বেড়েছে 19%, বাংলাটা দিয়ে আগে দেখি, তাহলে বুঝছো যে যাদের ফাইন্যান্সিয়াল আগ্রহ আছে তারা দেখবে। এখন নেক, এটারও নেক বলে, নেক উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। 420% নগদ লভ্যাংশ ঘোষণা, মানে শেয়ার মার্কেটের কিছু একটা বলতেছে। নিজস্ব প্রতিবেদক মানে স্টাফ করসপন্ডেন্ট বা রিপোর্টার টাইমটা দিছে। এই যে দেখো, ইউনিলিভারেরই একটা হ্যাড দিয়ে দিছে, কি সুন্দর ব্যবসা দেখো। তারপর দেখো তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের সর্বশেষ নিট মুনাফা বেড়েছে এতটুকু। মেন কথাটুকু ওই যে যেটা লিড প্যারাগ্রাফেই বলে দিছে যে আমার কতটুকু বাড়ছে,
কতটুকু বাড়ছে, এইটা দেখেই কিন্তু আমি বুঝে যাব যে আমার এটা পড়ার দরকার কি দরকার না। ঠিক আছে, আগে বাংলায় দেখাচ্ছি, এরপর ইংলিশে দেখাবো, ভালো বুঝবা। আচ্ছা, এখন এই যে 40% ঘোষণা করছে, তারপরে দেখো এইখানে যে আমার বলছে, এইখানে কি আমার 5W1H আছে? আসলে একটু মিলায় দেখি, লাইভে মিলায় দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো কি ইউনিলিভার, তাহলে হোয়াট আর হুয়ের উত্তর হয়ে গেল। শেয়ার মার্কেট সম্পর্কিত কে করছে এইটা, হোয়েন। ঠিক আছে, হয়ে গেছে হোয়েন। তারপরে হোয়াট তো এটার মধ্যেও পড়ে। ঠিক আছে, নিট মুনাফা বাড়ছে, তাহলে হাউ, মোটামুটি 5W1H না হইলেও 4W1H তো হয়েই গেল। তাহলে কি আমার এটা লিড প্যারাগ্রাফ হইলো। সো এইটা কিন্তু আমার সব জায়গায় মানতে হবে যে আমার 4W অথবা 5W1H মানতেই হবে। আচ্ছা, তারপরে আমি কি করছি বলতো, ছোট ছোট প্যারাগ্রাফ, এই যে এই 5W1H-টারে ই করছি, তথ্য অনুসারে এই যে মুনাফা কত হয়েছে কি হয়েছে, আরো একটা দিছি, 2টা 3টা দিলাম, 4টা, এরকম ছোট ছোট, দেখছো সব কিন্তু ছোট ছোট, এবং লাস্টে আমি ইন্ডিংটা দিছি, গেল একটা। এখন তুমি আসো এই যে এইটাতে আসো, ধরো এই যে AFP তেহরান থেকে নিছে, এই যে সুন্দর আমাদের যে জায়গা থেকে নিছে বলছে, এই যে দেখো এইটা দেখো, ইরানস প্রেসিডেন্ট মাসুদ। ঠিক আছে, দেখো মাসুদ সাহেব কি বলছে, এই যে আমাদের এইটা হচ্ছে হু, ঠিক আছে, এইটা হচ্ছে কি হোয়েন। ঠিক আছে, দ্যাট হিজ কান্ট্রি, হোয়াট, সে কি বলছে, হোয়াট। ঠিক আছে, আচ্ছা, সারেন্ডার টু ইসরায়েল অ্যান্ড ইউনাইটেড স্টেটস অ্যাজ মিডল স্টেট এন্টার্ড সেকেন্ড উইক। তারপর কি আবার আমার হোয়েন দিয়ে আবার বলছে, হাউ দিয়ে বলছে। ঠিক আছে, হয়ার দিয়ে তো ভাই এনে বোঝাই যাচ্ছে কোন জায়গায়। তাইলে তো আমার দিন শেষে 5W1H হয়েই গেল। সো আমার লিড প্যারাগ্রাফটা যে 5W1H দিয়ে, বুঝতে পারছো। আসো আমি আরেকটা লিড প্যারাগ্রাফ দেখাই, আরেকটা লিড প্যারাগ্রাফ এই ইরান যুদ্ধেরই দেখাই। আচ্ছা, এইটা বিজনেস স্ট্যান্ডার্ডটা, এইটা না দেখায়, আচ্ছা ধরো এই যে এইটা দেখাই, বাংলাদেশ সিকিউরস এত টাকা কোর্স কি, এত লাখ টনস অফ ডিজেল ইম্পোর্ট। ঠিক আছে, আর কোনো যে মানে হবে না, জ্বালানি সমস্যা হবে না, সেইটা জানাইছে। তাহলে এইটার পরে আমার যেটা আছে ডিরেক্ট, আমার কি আছে বলতো, আমার এটারে কি বলে, লিড লাইন বা লিড প্যারাগ্রাফ। লিড লাইন হইতে পারে, লিড প্যারাগ্রাফ হইতে পারে। দেখছো এক লাইনের ভিতরেও কিন্তু দিয়ে দিছে, এখানে কিন্তু এক লাইনের ভিতরে হয়েছে দ্য অফিসিয়াল সেইড, তার মানে কে বলছে, হু। ঠিক আছে, হোয়াট। ঠিক আছে, ডিজেল ইম্পোর্টস হ্যাড বিন ফাইনালাইজড, হোয়াট দিয়ে বলছে, হোয়াট দিয়েও একটা বলছে। ঠিক আছে, তো এইরকম কিন্তু আমার 5W1H এখানেও আছে, খুঁজে খুঁজে দেখবা, পেপার যখনই পড়বা প্রথম প্যারাটাতেই দেখবা 5W1H পাও কিনা। ঠিক আছে, 5W1H তোমার পাইতেই হবে, তাইলে তোমার শেষ। তারপরে হচ্ছে এই যে 5W1H-টারই বর্ণনা করতেছে যে ইরান ওয়ারে কি হয়েছে, তারপরে অমুকে কি বলছে। এই যে দেখো, এই যে দেখছো বলতেছে যে এই যে সে কি বলছে, একটা প্যারাতে দেখছো সুন্দরভাবে শেষ করছে। আর এই যে সিডনি ওয়েদারেও যদি যাই, ঠিক আছে, দেখো এই যে দেখো, তুমি এইটা দেখো, আর স্টিকি হিউমিড ওয়েদার, ঠিক আছে, দ্যাট হ্যাজ বেসেড সিডনি ওভার দ্য পাস্ট উইক উইল ট্রান্সফর্ম ইন্টু হেভি রেইন অ্যান্ড থান্ডারস্টর্ম অনসন স্যাটারডে ইভিনিং। ঠিক আছে, হ্যান ত্যান, তুমি খুঁজে দেখো 5W1H বাবা। তারপরে ছোট ছোট এই যে তোমার মানে 4-5টা প্যারাগ্রাফ আছে, দেখো যখন আমার কেন বলছি আলাদা লিখবা, এই যে দেখো এটাই নিয়ম, যে যখন আমরা একটা বর্ণনা লিখতেছি, একটা উক্তি দিতেছি, আলাদা কিন্তু লিখতেছি। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা করা হয়। তো আমি কনক্লুশনের আগ পর্যন্ত এই 5W1H এর বর্ণনাই দিব। তুমি যে কোনো পেপারে যাও, এটা হচ্ছে মূলনীতি। ঠিক আছে, এটা হচ্ছে লেখার মূলনীতি। ঠিক আছে, এই 5W1H-টা কিভাবে বর্ণনা করব, প্যারাগ্রাফে দেখাইছি। প্যারাগ্রাফ যেভাবে লেখে সেম ভাবে বর্ণনা করবা। ঠিক আছে, কানেক্টরস যেমনি শিখাইছি সেমনি। এখন চলে আসি আমরা কনক্লুশনের ক্ষেত্রে আমরা কি করব ভাই, সাধারণত আমাদের 1-2 লাইনের একটা কনক্লুশন দেয়, বাট এইখানে কোনো সময় নিজের ব্যক্তিগত মতামত দিবা না। একাডেমিক রাইটিং এ বারবার বলতেছি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কোনো সাজেশনও থাকবে না। নো সাজেশন অথবা রিকমেন্ডেশন, এখানে কোনো সাজেশন বা রিকমেন্ডেশন থাকবে না। or recommendation, ভাই দরকার কি তোমার, তুমি সাজেশন দিতে পারো, তুমি ফেসবুকে দিতে পারো। ফেসবুক আর অফিসিয়াল পরীক্ষার খাতা তো এক না। ঠিক আছে, মানে পরীক্ষার খাতা কিন্তু
আর মানে ফেসবুক দুইটা কিন্তু এক না, ঠিক আছে? ধরো আমরা হচ্ছে একটা কনক্লুশন দেখি, হ্যাঁ, আমরা একটা কনক্লুশন দেখলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা আসো, কনক্লুশন। ধরো দিস ওয়াজ আ টেরিবল ট্র্যাজেডি অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ নট ডুইং এনাফ। ভাই তুই তো এখানে বলতে পারস না, তুই নিরপেক্ষ লোক, ঠিক আছে? সাংবাদিকদের নিরপেক্ষতা যদিও তারা বজায় রাখে না, বাট তাদের লেখায় রাখতে হয়, তাইলে এইটা হবে না। তাইলে এটার আমরা একটু ঘুরায় বলতে পারি বেটার রাইটিং, দ্য এফেক্টেড রেসিডেন্টস, তার মানে কি যারা এফেক্টেড হয়েছে, আক্রান্ত হয়েছে, হ্যাভ আর্জড দ্য সিটি কর্পোরেশন টু টেক কি immediate steps to repair the breach. The mayor's office has assured that a repair team will be deployed within কি the next 24 hours. তার মানে আমি তো বার্তা বাহক রে ভাই, আমারে যে যা বলছে আমি তার জবানে বলতেছি, আমার জবান আমি ইউজ করব না, ঠিক আছে? বোঝা গেছে? সো কনক্লুশন রিপোর্টে যে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা না, বাট এইরকম কনক্লুশনগুলা দিতে হবে। আমরা এই ভুলগুলা করি, সো তোমাদের বলে দিলাম। তো এই কিন্তু আহামরি তোমার কোনো কনক্লুশন দিবে না, দরকার নেই, কি কনক্লুশন দিব? ধরো এই যে দিচ্ছে, দিয়ে কোনো রকম শেষ করছে। ধরো এই যে আমরা এই ইরান ইসরায়েল ওয়ারেই যাই, এটার কি কনক্লুশন দিতে পারে? দেখো দেখো, জাস্ট একটা বক্তৃতা দিয়ে শেষ করছে যে দ্য ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিল agreed yesterday that no more attacks will be made on neighboring countries and no missiles will be fired unless an attack on the Iran originates from those countries. তার মানে এইটাই আমার একটা কনক্লুশন, যে সে যে বলছে লেটেস্ট আপডেট কি, লেটেস্ট আপডেটটা সে লাস্টে দিয়ে দিছে যে তারা কি করবে কি করবে না দিয়ে দিছে, ঠিক আছে? তারপর ধরো এই যে এই ডিজেল ইম্পোর্টেডটাতে আমি হচ্ছে যাই, তো ডিজেল ইম্পোর্টেডটাতে যদি যাই, দেখো লাস্টে আমাদের কি দিয়ে দিছে এখানে, দ্য অফিসিয়াল সেট এত টনস রিফাইন্ড ডিজেল ইম্পোর্টস হ্যাভ বিন ফাইনালাইজড বাট ডিক্লাইন টু ডিসক্লোজ দ্য কান্ট্রিজ অফ অরিজিন অর দ্য দ্য প্রাইজেস ফর স্ট্র্যাটেজিক রিজনস। তার মানে এইখানে আমারে বলছে কোনো ঘাটতি নেই, কিন্তু কোত্থেকে কিনছে, কার কাছে কিনছে, কত টাকায় বেচবে এটা বলবে না, কারণ কি বাঙালি সব জায়গায় মানে ব্যবসা খুঁজতে যায়। এবং আমি তো ফেসবুকে সমালোচনা করি, বাট ফেসবুকে একটা লেখা আমার খুব ভালো লাগছিল, যে বাঙালি যদি জানতে পারে, ঠিক আছে, যে আগামীকাল কেয়ামত হবে, তাহলে আজকে কাফনের দামও তারা বাড়ায় দিবে, ঠিক আছে? তো কি আর করব, কিছুই করার নেই, হতাশা থেকে এই কথাগুলা বলা। যাই হোক, তো বুঝতেছো, আর ভালো মানুষও আছে, ভালো মন্দ মিলেই। তাহলে বুঝছো কনক্লুশন কিভাবে লিখতে হয়? কনক্লুশন কিভাবে লিখতে হয় জানো? এইটা হচ্ছে সাধারণত এইচএসসি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এইচএসসি স্ট্যান্ডার্ড। সো আজকের ক্লাসে তোমরা আই থিঙ্ক অনেক বেশি ইনসাইট পাইছো ভাই, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি আমার কলেজ লাইফে এত সুন্দর মানে ইনসাইট পাই নাই নটরডেমে পড়েও, কারণ আমার ওই যে মিডিয়া কোর্স ছিল, তো অনেক কিছু এই যে পত্রিকা টত্রিকা নিয়ে অনেক কিছু শিখছি, বুঝছো? সো এই জন্যই বলতে পারলাম। এই জন্যই মানে দেখবা যে যারা আসলে ভালো জায়গায় পড়ে, ঠিক আছে, মানে এটা হওয়াই উচিত না যে যে সবাই ভালো পড়াইতে পারে, বাট কারো যদি একটু উচ্চতর পড়াশোনা থাকে, উচ্চতর ডিগ্রি থাকে, সে আসলে একটু লোক বেশি জানে বা জানানোর ট্রাই করে, এটা বাস্তবতা। বাট সব টিচারই ভালো, কোনোদিন টিচার কই পড়ে ওইটা দেখা পড়া উচিত না, সে হচ্ছে কেমন পড়াইতে পারে, তুমি কতটুকু বুঝতেছো, ওইটাই দরকার। বাট এগুলো আসলে এক্স ফ্যাক্টর, কই পড়তেছে, কি পড়তেছে, সে স্টুডেন্ট হিসেবে কেমন, এটা না চলে আসে, এটা চলে আসে, ঠিক আছে? আসো, এখন কথা হচ্ছে আমি তোমার কিছু হচ্ছে রুলস বলা ঠিক নেই, নিজেরা পড়লেই পারবা, আমি জাস্ট তোমার বলে দিচ্ছি। অবজেক্টিভ অ্যাপ্রোচ মানে কি, তুমি নিরপেক্ষভাবে লিখবা, এই জিনিসগুলো আমি রিওয়াইন্ড করে দিচ্ছি। নিরপেক্ষভাবে লিখবা, খালি থার্ড পারসন লিখবা, ওই যে সরি আই উই এগুলা লেখা যাবে না। টেন্স কি, সবসময় তোমার কি করবা, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করবা। অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ভয়েস, ঠিক আছে? আচ্ছা, কোনো ঘটনা ধরো স্বতঃস্ফূর্তভাবে ঘটছে, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত বর্ণনার জন্য অ্যাক্টিভ ভয়েস দিবা। আর হেডলাইনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হচ্ছে ভালো। ধরো বলা হইলো আগামীকাল ছুটি ঘোষণা, সরকার ঘোষণা করেছে না বলে বলতে পারো আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে, বুঝেই নিবে কে করছে। সো এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা করতে পারো। আচ্ছা, ব্রেভিটি অ্যান্ড ক্ল্যারিটি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ছোট ছোট বাক্য ব্যবহার করতে পারো, ঠিক আছে? কঠিন শব্দ, ঠিক আছে? জার্গন, জার্গন মানে কি, পেশাগত ভাষা। ধরো তুমি মিসাইল নিয়ে অনেক ভালো একটা জিনিস জানো, ঠিক আছে, অনেক ধরো আন্তঃমহাদেশীয় যে মিসাইলগুলো আছে, ব্যালিস্টিক মিসাইল, তুমি লেখলা, খুব কঠিন একটা কিছু লেখলা যেটা মিসাইলের সাথেই যায়,
এই ধরনের জার্গনগুলা বা ওয়ার্ড মিনিংগুলা না লেখাই ভালো। জার্গন মানে হচ্ছে, যদি বাংলায় বলি, পেশাগত পরিভাষা। ধরো মেডিকেল, অনেক ধরো তুমি মেডিকেল রিপোর্টার বা তুমি হচ্ছে ডাক্তার হইছো, তুমি একটা সাধারণ মানুষের জন্য লিখতেছো, তোমাকে তাদের ভাষায় লিখতে হবে, কারণ পত্রিকা আমজনতা পড়ে। তুমি যদি এখন লেখো মাইটোকন্ড্রিয়াতে এই রিয়াকশন হওয়ার কারণে এই রোগ হয়েছে, তাহলে কেউ বুঝবে না। তোমার যেটা সবাই বুঝে ওইটাতে লিখতে হবে, এবং সহজ ভাষায় লেখাটা এক্ষেত্রে বেটার, ঠিক আছে? কিন্তু আমরা প্যারাগ্রাফে যেগুলা পড়ছি, যে সেন্টেন্স স্ট্রাকচার, বিভিন্ন ধরনের স্ট্রাকচার ইউজ করবো, এগুলা ঠিক আছে, এগুলা দিতেই হবে। আচ্ছা, এখন আমাদের যদি রিপোর্টটা শেষ হয়, আমরা কয়েকটা জিনিস জাস্ট দেখবো, হেডলাইন ঠিকভাবে দিছি কিনা, প্রেজেন্ট টেন্সে আছে কিনা, এগুলা জাস্ট মিলাই দেখবা। বাই লাইন ঠিক আছে কিনা, এই যে ডেজিগনেশন, প্লেস, ডেটেড আমি দেখাবো একটু পরে। 5W1H এর উত্তর পাওয়া যাচ্ছে তো? 5W1H এর উত্তর পাইতেই হবে, 1H এর উত্তর পাইতে হবে। ধরো একটা বা দুইটা কোড দিছো, তারপরে এই যে প্রোনাউনের ইউজের ঠিক রাখছো, আর ইতিবাচক হচ্ছে সমাধান দিছো কিনা, এটা ইম্পর্টেন্ট। আমি যা বলছি তাই রিডিং করলেই বুঝবো। আচ্ছা, এই স্ট্রাকচারটা 4টা স্তম্ভ রিপোর্ট রাইটিং এ। যারা জার্নালিস্ট বা ভবিষ্যতে এটা মাথায় রেখো। ফ্যাক্ট, যেটা ঘটছে, সত্যি ঘটনা। সোর্স, সোর্স ঠিক আছে কিনা, উল্টাপাল্টা সোর্স দিলে হবে না। অমুক ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস কোনো সোর্স না। ট্রাস্টেড সোর্স কিনা, তোমার লেখার স্ট্রাকচার ঠিক আছে কিনা, তুমি নিরপেক্ষ আছো কিনা, এই জিনিসগুলো তোমার দেখতে হয়, এই জিনিসগুলো দেখতে হয়, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? বুঝছো? বলো বুঝছো কিনা বলো। এখন আসো আমাদের রাইটিং ক্রাউনিং টাস্ক থেকে আমি জাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে, সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ এ ন্যাশনাল ডেইলি। তাহলে ভাই বই এই দিছে তুই একটা ন্যাশনাল ডেইলির লোক, ঠিক আছে? তার মানে তোর নাম টাম বলে নাই, তাইলে তুই কে ভাই? তুই হচ্ছে স্টাফ রিপোর্টার, তুই হচ্ছে স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করসপন্ডেন্ট, যেটা ইচ্ছা লিখতে পারবা তুমি, করসপন্ডেন্ট, ঠিক আছে? রিসেন্টলি ইউ হ্যাভ ভিজিটেড সায়েন্স ফেয়ার হেল্ড অ্যাট সেন্ট জোসেফ কলেজ, নাও রাইট এ রিপোর্ট অ্যাবাউট ইট। কি 120 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? গিভ আ টাইটেল টু ইউর রিপোর্ট। তাহলে কি, সায়েন্স ফেয়ার হেল্ড অ্যাট সেন্ট জোসেফ কলেজ। এই যে দেখো, এইখানেই আমার টাইপিস্ট ভুলটা করছে, এখানে কোনো ফুল স্টপ হবে না, এখানে কোনো ফুল স্টপ হবে না, ঠিক আছে? এখানে কোনো ফুল স্টপ হবে না। দেখো, স্টাফ করসপন্ডেন্ট আমি লিখলাম, এই এই লেখাটা খেয়াল করবা, হ্যাঁ? স্টাফ রিপোর্টার বা করসপন্ডেন্ট কোন জায়গা? ঢাকা, সেন্ট জোসেফ টু ঢাকায়। তারিখটা কিভাবে লিখছি? 18ই মে 2025। কোনো কমা দেই, মানে এই তারিখের মধ্যে কোনো কমা দেইনি। স্টাফ রিপোর্টারের পর কমা, ঢাকার পর কমা, এইটা, এবং এখানে কোলন দিছি। এইটা স্ট্যান্ডার্ড। অনেক কলেজে বলবে দাগ দিয়ে দিতে, দাগ দিলেও হয়, না দিলেও হয়। এই যে তুমি দেখলা কোনো জায়গায় দাগ দেওয়া আছে না, বাট ওই যে অনেকে দেয় অনেকে দেয় না, না দিলেও কিছু হয় না। তারপর ধরো এই যে আমি কি লিখলাম বলো তো, ইচ্ছা করে আমি এটা ছোট ফন্টে রাখছি, এখানে তুমি খুঁজে বের করবা 5W1H পাও কিনা, ঠিক আছে? গেল। তারপর এই 5W1H আমরা বললাম। তারপর ধরো এই যে এই জায়গাটায় আমরা, তুমি বলতে পারো ভাই এই জায়গায় তো আপনি আলাদা দুইটা প্যারা দিতে পারতেন। হ্যাঁ পারতাম, এইখানে দুইটা আলাদা প্যারা দিয়ে এই দুইটারে আবার হচ্ছে তোমার কি করে দিতাম, জোড়া লাগাই দিতে পারতাম। ধরো লাস্টে আমরা কি বলছি, দ্য লোকাল পিপল অ্যান্ড গার্ডিয়ানস হোপ দ্যাট সেন্ট জোসেফ কলেজ উইল কন্টিনিউ টু অ্যারেঞ্জ সাচ educational events every year to encourage innovation and scientific thinking among students। বা এটা তুই বলছিস, কিন্তু তুই বলাইছিস ওদের নাম দিয়ে, এইটাই একাডেমিক রাইটিং, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি একটু লিড প্যারাগ্রাফটা দেখাই, হ্যাঁ? কালারফুল সায়েন্স ফেয়ার, তার মানে কি, কি হয়েছে ভাই? কালারফুল সায়েন্স ফেয়ার, বর্ণিল। আমি বাই দ্য ওয়ে, আমি কিন্তু নটর ডেমের সায়েন্স ক্লাবে ছিলাম, প্রজেক্ট সেক্রেটারি পোস্ট পাইছিলাম, ঠিক আছে? হোয়াট, কই হয়েছে বলো তো? সেন্ট জোসেফ কলেজ, ঠিক আছে? আচ্ছা, এইটা কি বলতো? হয়ারের উত্তর দিচ্ছে। কখন হইছে? এই যে অন, তারিখের নামের আগে যে অন, এইটা, ঠিক আছে? when, দেখো ভাই, to increase the students interest in science and technology, তার মানে কি, এখানে আমরা কিসের বর্ণনা দিচ্ছি বলতো? ওয়াই এর, ঠিক আছে? এখন কিভাবে হচ্ছে? তো মেলার মাধ্যমে হচ্ছে, সো আমরা কিন্তু হাউটাও বলে দিতে পারি, ঠিক আছে? সো তুমি মিলায় দেখবা যে মোটামুটি হয়ে গেছে। দ্য ফেয়ার ওয়াজ অ্যারেঞ্জড বাই দ্য কি বলতো? সায়েন্স ক্লাব। তার মানে কি, অফ দ্য কলেজ, তার মানে কে অ্যারেঞ্জ করছে? সায়েন্স ক্লাব। 5W1H তো হয়ে গেল, উইথ দ্য সাপোর্ট অফ কলেজ অথরিটি, গেল। তাহলে কি তুমি দেখছো 5W1H এর, ইট স্টার্টেড অ্যাট 10 AM
অ্যান্ড কন্টিনিউ টিল 4 PM। টিল বানানে ডাবল এল, আনটিল বানানে একটা। তাহলে এই যে 5W1Hটাই আমি বর্ণনা করছি, কোটেশন দিছি, লাস্টে আমি এন্ডিং করছি। এই যে এখানে বাংলাতে একটু লেখা আছে, দেখে নিও। এই হচ্ছে তোমাদের পুরা রিপোর্ট রাইটিং।